প্রিয় দর্শক, স্বাগতম নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট, এবং আরও আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই সেলিম ভাইকে দিয়ে। সেলিম ভাই, আজকে কিছুক্ষণ আগে ডিসি সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন যে নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে তার, এবং চলতি সপ্তাহের শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তো এই যে নতুন দল আসছে, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে নতুন দলকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই বর্তমান নতুন গণতান্ত্রিক পরিবেশে নতুন রাজনৈতিক দল আসবে, নতুন নতুন রাজনৈতিক দল, নতুন নতুন মত, নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। এটা আমি একজন রাজনীতিবিদ হিসেবে এটাকে অবশ্যই স্বাগত জানাই। শত ফুল গণতন্ত্রে ফুটুক, সেটাও সবসময় কামনা করি। কিন্তু এখানে বিতর্কের বিষয়টি হলো যে আপনার সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা, অথবা আমরা যে একটা দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই করেছি এবং নীতিগত অবস্থান থেকে 2014 সালের নির্বাচনকে আমরা বয়কট করেছি যে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না, সেখানে এখন একটা দলীয় সরকারের একটা তকমা বর্তমান সরকারের উপর লেগে যাচ্ছে এই কিছু কর্মকাণ্ডে। আমি যতদূর মনে করি বা আমার যেটা মনে হচ্ছে যে যদি ছাত্রদের মধ্যে যারা আন্দোলনের পুরোধা ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক উচ্চাঙ্গা থাকতো অথবা যদি রাজনীতি করার ইচ্ছে থাকতো, তাহলে তারা মনে হয় সরকারের অংশগ্রহণ না করাটাই শ্রেয় ছিল। এবং সরকারের অংশগ্রহণ করে এবং একটা পর্যায়ে এসে সরকারের থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করাটা, এবং তাদের কিছু কিছু কলিগ সেখানে থেকে যাবেন, থেকে গিয়ে তারা আবার সময়মতো পদত্যাগ করবেন বলে যেটা আমরা মানে তাদের থেকে ঘোষণাটা আসছে, এতে করে সরকারের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা এগুলো হারিয়ে ফেলবে। তারা তো আগে পদত্যাগ করবেন বলেছে। না, পদত্যাগ করবেন মানে পদত্যাগ করারও দরকার ছিল না। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে যদি তারা মনে করতো যে মানে একটা নতুন পরিবেশে নতুন রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, তাহলে তারা সরকারে যোগদান না করাটাই ছিল। এবং সরকারের থেকে পদত্যাগ করার পরও কিন্তু তাদের প্রতিনিধি কিন্তু সরকারে থেকে যাচ্ছে, এবং তারা বলছে যে প্রয়োজনীয় সময় তারাও পদত্যাগ করে আসবেন। তার মানে কি, একটা রাজনৈতিক দলের একজন পদত্যাগ করলেন উপদেষ্টা থেকে, ওনার একটা প্রভাব তো থেকে যাবে রাজনৈতিক অঙ্গনে, মানে সরকারের উপর, এবং সরকারের যে সমস্ত মানে কলিগরা আছেন তাদেরও একটা প্রভাব ওই রাজনৈতিক দলের উপর থেকে যাবে। এতে করে আমরা যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছি, অথবা একটা দলনিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচনটা করছি, এটা অনেকটা প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে। এটা ছাড়া আর অন্যভাবে বলতে চাই যে নতুন রাজনৈতিক দলের যদি প্রয়োজন থাকে, রাজনৈতিক দল মানুষের জন্যই রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল সৃষ্টি করে এবং মানুষের রাজনৈতিক দলটাকে বিলীন করে দেয়। তো সময়ের বিবর্তনে অনেক রাজনৈতিক দল আপনার বিলুপ্ত হয়ে গেছে, অনেক নতুন রাজনৈতিক দল আবার অনেক ভালো করছেন। তো তারাও এটা মানে যেটা আজকে স্পষ্টভাবে বলছেন, এবং আমরা এই দিন উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনার টেবিলের মধ্যে আমরা শুনেছি যে নাহিদ ইসলাম পদত্যাগ করে এই সহসায় রাজনৈতিক দল করবেন এবং ওনাদের নেতৃত্বে কারা আসবেন সেটাও আমরা শুনেছি। তো তখনই আমরা নিজেরা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করতেছিলাম আর কি, যে আপনার এটা হয়তো একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার মধ্যে দিয়ে, যেটা আমরা মনে করেছিলাম যে স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় যখন মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে, তখনই আমরা মনে করছিলাম আর কি যে তাদের রাজনৈতিক একটা আকাঙ্ক্ষাকে সরকারি মেশিনারি দ্বারা বাস্তবায়ন করার যে পদক্ষেপটা, সেই আশঙ্কাটা আসতে মানে হচ্ছে। এবং আমরা কিছুটা হতাশা মিশ্রিত কণ্ঠে আমরা বলতে চাই যে আমরা যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, এটা অনেকটা প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে। বইবে আপনার কাছে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে নতুন যেই রাজনৈতিক দল আসছে তারা কি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, এবং তাদের সামনে চ্যালেঞ্জগুলি কি, এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি নতুন দলকে কীভাবে দেখছেন? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে আমার সহ আলোচক সহ বাংলা ভিশনের পর্দায় যারা আজকে দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি 3টা প্রশ্ন করেছেন, আমি শেষেরটা দিয়ে শুরু করি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাধুবাদ জানাই তরুণদের এই প্রচেষ্টা, বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠনটা এবং জাতীয় নাগরিক কমিটি যে সংগঠন, জাতীয় নাগরিক কমিটি যদিও তৈরি হয়েছিল এই যে ওই রাজনৈতিক দলের মানে ওই এক্স্যাক্টলি প্রেক্ষাপটটা তৈরি করবার জন্য, তারা সেইভাবেই অ্যানাউন্সমেন্ট দিয়ে সেপ্টেম্বর অক্টোবরে গত বছর এটা জানিয়েছিলেন, এবং তখন থেকে আমি সাধুবাদ জানিয়েছি। সো ওইভাবে আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখি।
বহুমাত্রিক গণতন্ত্র তৈরি করতে হলে বহুমাত্রিক রাজনৈতিক দলেরও প্রয়োজন আছে। সো নতুন একটা তরুণদের দল, তরুণ নির্ভরশীল দল, তারা ভালো করবেন খারাপ করবেন পরের কথা, বাট আসলেন তো, এই জিনিসটাকেও আমি অনেক সর্ট অফ অপটিমিস্টিকলি দেখি। তারা কেমন করবেন আপনার প্রথম প্রশ্ন ছিল, এখন এটাতে আসি। ইনিশিয়ালি হয়তো তারা অনেক হোঁচট খাবেন, কারণ যে কোনো যাত্রায় প্রথম দিন কেউ ভালো করে না। আপনি যদি এমন কোনো দলের কথা বলেন যে তারা শুরুতে এসে সর্ট অফ অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করতে পেরেছে বা সরকারি ক্ষমতার কাছাকাছি চলে গেছে, তখন আপনার দেখতে হবে ওই দলগুলো হয়তো সরকারি সহযোগিতা নিয়ে তৈরি হয়েছে। তো এই মুহূর্তে এই যে তরুণদের নতুন দলটা, এটা যদিও সরকারি সহযোগিতা পাচ্ছে এবং খুব শক্তভাবেই পাচ্ছে, কিন্তু আমি তবুও মনে করি না যে তারা অন্যায়ভাবে সামনে যেয়ে সরকারের বড় দাগে সহযোগিতা নেবে। এটা যদিও এখনো প্রমাণিত হয়নি, সামনে যেয়েই আমরা দেখতে পাবো। তবে ইতিমধ্যে তারা তরুণ, তাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হবে এবং তারা গত ৫-৬ মাস মানে ওই সেপ্টেম্বর অক্টোবরে যখন বলেছিল রাজনৈতিক দল গঠন করবে, তখন থেকে কিন্তু আজ পর্যন্ত তারা বড় দাগে সরকারি সহযোগিতা নিয়ে আসছে। তবে এই জায়গাটায় আমি তাদের থেকে অনেক বেশি দোষারোপ করি সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে। কারণ এক নম্বর হলো এই দল যারা গঠন করছেন তারা তরুণ, অনেক কিছুতে তাদের অভিজ্ঞতা কম, তারা অনেক চেতনা দ্বারা লেড হয় কারণ অভিজ্ঞতা কম, এবং তারা মনে করেন তারা ভালো কিছু করতে চান এবং নিশ্চয়ই ভালো কিছুই করতে চান। তো তারা মনে করেন তারা যেটা করতে চান এটার থেকে ভালো আর কিছু হতে পারে না। এটা হলো তারুণ্যের ইনএক্সপিরিয়েন্স, যে তারা যেটা করতে চান বা করবেন এটার থেকে ভালো অন্য কেউ করতে পারবেন না, এবং এটা করার জন্য তারা অনেক কিছুই করতে রাজি থাকবেন। কারণ আপনি যদি মনে করেন যে আপনি জাতির ভালো করছেন, তাহলে জাতির ভালোর জন্য যদি আপনি গুলি খেতে রাজি থাকেন, তাহলে নিশ্চয়ই কাউকে একটা ধাক্কা দিতেও আপনি রাজি থাকবেন, ঠিক না? সো তাহলে তারা হয়তো ভালো ভেবেই করছে, কিন্তু সরকারের দায়িত্বে যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, ওনাদের উপরে হয়তো একটা দায়িত্ব ছিল যে যখনই কেউ পরিষ্কার করেছে যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচন, যেই নির্বাচনটার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, ওই আগামী নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন এরকম কিছু যদি তারা জানতেন বা যখনই জানতেন তখনই যদি তারা এরকম কিছু একটা পদক্ষেপ নিতেন যে যেই তরুণরা রাজনৈতিক দল করবেন তাদেরকে ডেকে নিয়ে যে আচ্ছা বাবা আপনারা করতে চান, তাহলে আপনারা সরকার থেকে আলাদা হয়ে এইভাবে করেন, যেন সেটা সময় তো আছে এখন না। সময় তো অলরেডি দেখেন, এখন একটা বিষয় কি যে আপনি অলরেডি অ্যানাউন্স করার পর এখনো আছে এবং আমি আশা করি আগামীতে হবে, কিন্তু আপনি এইটা কিন্তু অগ্রাহ্য করতে পারবেন না যে 6 মাস এই সহযোগিতা অলরেডি পেয়ে গেছেন। এগেন আমি বলছি না ঠিক আছে আগামীতে যেন না পান, ঠিক আছে, বাট 6 মাস এই সহযোগিতা অলরেডি পেয়ে গেছেন। সো এই জায়গায় ছোট্ট একটা ইমব্যালেন্স যে নাই তা না, এবং আমি আশা করি আগামীতে যে এই ইমব্যালেন্সটা আর বৃদ্ধি হবে না। যদি বৃদ্ধি হয় তাহলে কষ্ট পাবো এবং তাহলে মনে করব যে আমাদের তরুণদের এই রাজনৈতিক প্রচেষ্টাটা হয়তো ভুল পথে পা দিয়ে শুরু হলো। এবং একই সাথে জাস্ট একটা জিনিস, আপনি প্রতিকূলতার কথা বলেছেন, প্রতিকূলতার দিক দিয়ে রাজনীতি আসলে অনেক মুশকিল। আমি গত 1.5 দশক ধরে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অনেক ত্যাগ, অ্যাকচুয়ালি কত ত্যাগ স্বীকার করতে হয় বড় দাগে কিছু করতে হলে বা প্রচেষ্টা থাকলে কত ত্যাগ স্বীকার করতে, এটা 1.5 দশক ধরে করে আসছি, দেখেছি। এবং এই 1.5 দশকে আমি অনেক ভালো মানুষকে রাজনীতিতে আসতে দেখেছি, অনেক, শুধু আমার দলে না অন্য অনেক দলে আমি দেখেছি। এবং এসে তারা 6 মাস 1 বছর 2 বছর তারপর যখন তারা আসল বাস্তবতাটা বুঝেন যে রাজনীতি আসলে কত কঠিন, তারপর ওনারা আর থাকেন না, চলে যায়। ওনাদেরকেও দোষারোপ করবো না, কিন্তু রাজনীতির প্রসেসটা কঠিন এবং এই কঠিন প্রসেসটা আপনি বুঝবেন না যদি আপনি সরকারের সাথে থাকেন। যেমন মনে করেন আমার যখন রাজনৈতিক যাত্রা শুরু হয় 2010-এর শুরুর দিকে, মানে 11-12-র দিকে, তখন যখন রাজনৈতিক যাত্রা শুরু হয় তখন আমি সম্পৃক্ত ছিলাম জাতীয় পার্টির সাথে। জাতীয় পার্টি তখন সরকারি দলের কোয়ালিশন পার্টনার ছিল, মানে শেখ হাসিনা কোয়ালিশন পার্টনার ছিল। আমি তখন জানতাম না আসলে প্রতিকূলতার রাজনীতি কাকে বলে। এগেন আমি মাত্র রাজনীতিতে এসেছি এবং আমি এসেছিলাম একটা বড় পজিশন নিয়ে। তো তখন কোনো প্রয়োজনের আগেই থানা বলেন, প্রশাসন বলেন, যা কিছু বলেন, আমি চাওয়ার আগে হাজির থাকতো। এরপর যখন 13-14 নির্বাচনে আমি হাসিনার বিরোধিতা করে আমি বের হয়ে গেলাম জাতীয় পার্টি থেকে, আলাদা হাসিনা বিরোধী রাজনীতি শুরু করলাম, তখন আমি বুঝলাম রাজনীতি আসলে মানে কি ভাই। হ্যাঁ, প্রতিকূলতা মানে কি, কি কি ধরনের চেহারা এটা দেখা যায়, কয়বার আপনাকে কে তুলে নিয়ে যায়, আপনার লোকজনকে কে তুলে নিয়ে যায়, যে আপনাকে সারসার বলতে বলতে দাঁড়াইতো বসতো না, সে আপনার সামনে কি কি করে, এগুলো সব পরিচয় পেয়েছি। তো হয়তো যে প্রতিকূলের কথা বললেন, হয়তো আজকে যে তরুণরা, এবং আমি চাই তাদের উদ্যমটা না কমুক, কিন্তু আমি আশা রাখবো যে তারা উদ্যমটা এমনভাবে ধরে রাখবে যে যারা যখন সরকারের বাইরে যাবেন,
যখন প্রতিকূলতাগুলো অ্যাকচুয়ালি ফেস করা শুরু করবেন, আজকে নির্বাচনের সময়, নির্বাচনের পরে যখন ফেস করবেন, তখনও যেন তারা দে ডোন্ট লুজ হার্ট, তারা যেন তখনও রাজনীতিতে লেগে থাকেন। সেলিম ভাই, আমরা যেটা, যদি আপনি 111-এর সময়টা দেখেন, এখন তার আগে একটা ট্রানজেকশন পিরিয়ড, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার, তখন কিছু রাজনৈতিক দল এসেছে এবং এবারও ওরকমই দেখতে পাচ্ছি। এখনকার দল আসা এবং আগের দল আসার মধ্যে কি কোনো পার্থক্য পাচ্ছেন? হ্যাঁ, না, তেমন কোনো পার্থক্য আসলে পাচ্ছি না। আমি 1/11 আগের কথা বলি। আপনার 26শে অক্টোবর 2006 সালে যখন আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠন করি, তখন কিন্তু আপনার এই যে 13 জনের উপরে আপনার প্রায় 33 জনের মতো সংসদ সদস্য এবং 4-5 জন মন্ত্রী এবং শতাধিক সংসদ সদস্য সহ একটা বড় ধরনের একটা ধাক্কা দিয়ে একটা রাজনৈতিক দল সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু যে বই হয়ে যেটা বললেন, যে আস্তে আস্তে কিন্তু আর কেউ টিকতে পারলো না সেই রাজনীতিতে। আমার রাজনৈতিক বয়স 50 বছরের উপরে, আমি দেখছি রাজনীতি অনেক উত্থান পতন, একদম খুব ঘটা করে একটা রাজনৈতিক দলের জন্ম হয়, আবার সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যায় এবং সেভাবে মূল স্রোতের সাথে রাজনীতির বাইরে গিয়ে রাজনীতি করাটা অত্যন্ত কঠিন। আর প্রতিকূল পরিবেশে তো রাজনীতি করাটা কী জিনিস আমরা কত সেই 2006 সালের পর থেকে আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। এখন আপনার 111-এর সময়ও আপনার ফেরদৌস আহমেদ কোরাইশির নেতৃত্বে একটা কিংস পার্টি গঠন করা হয়েছে এবং সেটা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে এবং কোনোভাবে মইনুল আহমেদ সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হবেন হেন কোনো চেষ্টা নেই, যিনি করেন নাই। কিন্তু সেই রাজনৈতিক দলটা দাঁড়ায় নেই এবং তড়িঘড়ি করে পরবর্তীকালে কিছু উপদেষ্টা আপনার অত্যন্ত জোরালো ভূমিকা পালন করার প্রেক্ষিতে একটা নির্বাচন দিয়েছে, যদিও সেই নির্বাচনটা বিতর্কিত নির্বাচন। ভারতের সহযোগীরা নির্বাচন করে আওয়ামী লীগ হাতে ক্ষমতা অর্পণ করে মইনুল আহমেদ খান পালিয়ে গেছেন দেশ থেকে এবং তার ফখরুদ্দিনও পালিয়ে গেছেন। এখন আপনার ওই বিদেশে এমন জীবনযাপন করছেন যে জুমার নামাজ তো পড়তে পারেন না, জানাজা নামাজ পড়তে গেলেও আক্রমণের শিকার হয়। এর পরবর্তীকালে আপনার আওয়ামী লীগের আমলে বেশ কয়েকটা রাজনৈতিক দলের গঠন করার চেষ্টা করেছে এবং গত নির্বাচনে আগেও কয়েকটা দল গঠন করার চেষ্টা করেছে। কোনো দলে কিন্তু হালে পানি পায়নি, একেবারে হালে পানি পায়নি। এবং আপনার কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল সরকারের দালাল হিসাবে পরিচিত হয় এবং জনগণ এটাকে ভালো চোখে দেখে না। আপনার 2024-এর নির্বাচনের আগে দিয়ে তৃণমূল, বিএনপি, তারপরে বিএনএফ, এই জাতীয় নির্বাচন একটা রাজনৈতিক দল করছে এবং সব মিলিয়ে ধরেন তারা কেউ 100 সিটে, কেউ 150 সিটে, কেউ 50 সিটে আপনার প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং একজনও জামানত রক্ষা করতে পারেনি, এখন ছাত্ররা তো আন্দোলন করেছেন এবং তারা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন। আমরা তাদের পিছনে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা 15 বছর লড়াই করেছি। ধরেন আমরা একটা দেওয়াল ভাঙার জন্য 99টা আঘাত করেছি, শেষ আঘাতটা তারা করে দেওয়ালটা ভেঙে ফেলেছেন। কৃতিত্ব তাদেরকেও দিতে হবে। 15 বছর পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। যারা গুম হয়েছেন, শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কারাগারে গিয়েছেন, তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। কিন্তু এখানে কৃতিত্বটা আপনার ধরেন ছাত্র আন্দোলনের মুখ্য চরিত্রের কয়েকজন নিতে চাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা তো রাজনৈতিক দল হিসাবে, একজন কর্মী হিসাবে আরেকটা রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েকজনের একটু উচ্চাকাঙ্ক্ষা এবং কয়েকজনের আপনার উস্কানি, এই দুটো মিলেই একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। এই রাজনৈতিক দলটা বাংলাদেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আনতে পারবে এটা আমরা সেইভাবে মনে করছি না আর কি। এবং সেই একটা রাজনৈতিক শূন্যতা, একটা রাজনৈতিক দলের জন্ম হয়। জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, একটা বিশাল রাজনৈতিক শূন্যতার প্রেক্ষিতে তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সমস্ত ডান বাম মধ্য সবাইকে নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছেন এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা বাংলাদেশি জাতীয়তাবাদে একটা নীতি ঘোষণা করে রাজনৈতিক দলটা করার কারণে আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে সেটা টিকে আছে। কিন্তু এরশাদ যখন জাতীয় পার্টি করেছেন, তিনিও এরকম 4-5টা দল নিয়ে একটা জাতীয় পার্টি করেছেন। প্রথমে জনদল, তারপর জাতীয় পার্টি পরবর্তীকালে দেখা যায় রাজনীতি আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হতে হতে এখন একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। তো ওইখানে কিংস পার্টি তকমা অলরেডি এই দলের মধ্যে লেগে গেছেন এবং তাদের মধ্যে নেতৃত্বের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লেগে গেছেন, যেটা আমরা চেয়েছিলাম কি, আমরা একদম মনে প্রাণে চেয়েছিলাম যে যেহেতু তারা একটা বিপ্লব করেছে, যেহেতু তাদের ডাকে আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এসেছে, আমরা 69 গণ অভ্যুত্থানও নিজের চোখে দেখেছি, অংশগ্রহণও করেছি, 70-এর আন্দোলনও দেখেছি, মহিলাদের এত অংশগ্রহণ, ছাত্রীদের এত অংশগ্রহণ, নানা পেশার মানুষের এত অংশগ্রহণ দেখিনি। আমরা অংশগ্রহণ দেখেছি, একটা মুক্ত, একটা স্বাধীন একটা দেশ আমরা আবার নতুন করে কায়েম করেছি, আমরা একটা গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছি। তারা কিন্তু যদি এর বাইরে থেকে একটা আপনার ফোর্স হিসাবে থাকতো,
একটা মানে আপনার জাতির বিবেক হিসাবে থাকতো, তারা যদি একটা ওয়াচডগ হিসাবে থাকতো, তারা যদি একটা হিসেবে থাকতো, সেটা আমাদের জাতির জীবনে আরও অনেক ভালো হতো। তারা ডাকলে একসময় যখন লাখো জনতার একটা হ্যামিলনের বংশীবাদকের মতো তাদের ছুটে আসতো, এখন এটা অনেকটা কমে যাবে, যেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য ক্ষতি। আমরা যারা রাজনীতি করি, আমাদের পিছনে অন্তত আমাদের গাইড করার জন্য, আমাদেরকে খামোশ বলার জন্য একটা শক্তির প্রয়োজন ছিল, যে শক্তিটা কেন জানি নিজেরা বিলীন হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে মানে খুব একটা স্বস্তিকর নয়, ভবিষ্যতের গণতন্ত্রের জন্য এটা খুব একটা স্বস্তিকর বলে আমি মনে করছি না। ভাই অনেকগুলি কথা বলেছেন সেলিম ভাই, তার মধ্যে হচ্ছে যে রাজনীতির খুব বেশি গুণগত পরিবর্তন আনতে পারবে না, আর একটা হচ্ছে যে তারা ডাক দিলে যেভাবে হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো সবাই ছুটে দিত তাদের পিছনে, এখন সেটা কমে যাবে। আপনি কি মনে করছেন? প্রথমত আমি আশাবাদী যে তারা ওভার টাইম, এক রাতে না, মানে অনেকে যদি এক্সপেক্ট করে থাকেন কেউ এক রাতে অনেক কিছু বদলে দেবে, এটা ভুল হবে। তবে আমি আশাবাদী, আমি বলছি না এটা হবে, বাট আমি আশাবাদী যে তারা ওভার টাইম অনেক ভালো কিছু করতে সক্ষম হবে, এটা আমি আশাবাদী। তবে একটা জিনিস আমি একটু ডিফার করব, যে এগেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন এবং জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করা অনেকে আছেন, তার বাইরেও অনেকে আছেন যারা অনেক মেধাবী, অনেকভাবে সম্পৃক্ত হয়েছেন। সো এখান থেকে হয়তো ভালো কিছু পেতে পারি, বাট একটা বড় জায়গায় আমার একটু প্রবলেম আছে। অনেকেই যখন আলোচনা করেন তখন বলেন এটা হলো জুলাই গণ আন্দোলনের সকল নেতৃত্বের দল। না, জুলাই গণ আন্দোলনে ইনারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আরো অনেকে নেতৃত্ব দিয়েছেন যারা জুলাই গণ আন্দোলনের নেতা কিন্তু এই দলে নাই। হ্যাঁ, মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমরা তরুণদের অনেক সময় শুনি যে আমরা রক্ত দিয়েছি, সেই রক্তর অধিকারের বলয়ে আমরা বলছি আমরা এটা চাই। অ্যাকচুয়াল রক্ত মাটিতে আমি ফেলেছি জুলাই মাসে, আমার সাথে শত শত লোকজন ফেলেছে জুলাই মাসে। তো আমি সেই হিসেবেই বলছি যে ওনারা যেমন দিয়েছেন আরও অনেক, এবং আমি আমার কথা বলছি, আমি তরুণদের কথাই বলছি। মানে মনে করেন 18-19 তারিখে যখন আন্দোলনের প্রেক্ষাপট পাল্টায়, তখন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ছিলাম। 20-30 হাজার বা এর থেকে বেশি, মানে তারা যেইভাবে উদ্যম নিয়ে সাহসিকতার সাথে রাস্তায় নেমে এসেছিল এবং যেভাবে নেতৃত্ব দিয়েছিল, 30 হাজার যখন নেমেছে, ওই 30 হাজারের ভিতরে 3 হাজার নেতা ছিল। এই 3 হাজার নেতারা যেভাবে নেমে এসেছিল, তারা না থাকলে এগুলো কিছু হতো না, ইনারা না থাকলেও হতো না, সবাই এক দাগে। সো এই 3 হাজারের কাউকে আমি এখানে দেখছি না। আমি বলছি না যে এই 3 হাজারকে আমি এখানে দেখতে চাই, ওনারা আসতে চাননি বলে আসেন নাই। কিন্তু যদি আমরা বলি পুরো নেতৃত্ব শুধু এই গ্রুপ দিয়েছে, এইটা অন্যদের প্রতি অন্যায় হবে, ওনাদের প্রতি অন্যায় হবে না, কারণ ওনারা অ্যাকচুয়ালি নেতৃত্ব দিয়েছেন। মানে আপনি যাদের নামই বলবেন, বিশেষ করে এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র নেতারা আছেন, তারা দিয়েছেন নেতৃত্ব ভাই। সো তাদেরকে ছোট করার জন্য বলছি না, কিন্তু তাদের বাইরে আরো হাজারো আছে যারা নেতৃত্ব দিয়েছেন জুলাই আন্দোলন, যাদের নেতৃত্ব ছাড়া জুলাই আন্দোলন হতোই না, কোনোভাবেই হতো না, কিন্তু তারা আবার এখানে নেই। সো আমরা আখ্যায়িত যেন এইভাবে না করি যে জুলাই আন্দোলনের নেতৃত্বের পার্টি, না, জুলাই আন্দোলনের নেতৃত্বের একটা অংশের পার্টি, এইটুকু আমরা বলে নেই, এবং অ্যাকচুয়ালি একটা অংশের পার্টি, তাদেরকে সাধুবাদ জানে। এখন তারা সামনে যে কি করতে পারবেন, আমি আশাবাদী তারা সামনে যে অনেক ভালো কিছু করতে পারবেন, কিন্তু করার জন্য তাদের ওই যে আবার রাজনৈতিক ময়দানে এসে যে ত্যাগ স্বীকার, এই রাজনৈতিক ময়দানে এসে ত্যাগ স্বীকার করতে হবে। জুলাইয়ের আন্দোলনটা খুব অল্প সময়ের একটা আন্দোলন ছিল। এই অল্প সময়ের আন্দোলনে রাজনৈতিক বাস্তবতা বা আন্দোলনের বাস্তবতা কত মুশকিল, এগুলো জানাও কিন্তু তারা সুযোগ পায়নি, যার জন্য তারা অনেক কিছু নিয়ে অনেকভাবে আলোচনা করে। যেমন তারা যখন কথা বলে, তখন তারা এমনভাবে কথা বলে, এগেন আমি তাদের মন্দ বলছি না, আমি জাস্ট বলছি তারুণ্য তো, ইনএক্সপিরিয়েন্স এটা হয়, তারা এমনভাবে কথা বলে যে একমাত্র তারাই সব কিছু, একমাত্র তারাই জানে, বিপ্লব তাদের, আপনার প্রোক্লেমেশন, জুলাইয়ের প্রোক্লেমেশন তারা দেবে, মানে সব কিছু তারা কারা? তারা একটা অংশ, এবং এই অংশটা গুরুত্বপূর্ণ অংশ, বাট এই প্রক্লেমেশনও যদি দিতে হয় তাহলে অন্য সব অংশকে নিয়ে দিতে হবে না? যারা যুদ্ধ করেছে, আপনি যদি যুদ্ধ বলেন বা বিপ্লব বলেন বা আন্দোলন বলেন, সবার সম্মতি থাকতে হবে না? তাহলে সবার সম্মতি কোথায়, এটা খোঁজার জন্য কি কেউ কাজ করেছে, নাকি আমরা সবাই এখনো ওই এক জায়গায় আটকে আছি, একই ধরনের কথা বলছি, আমি দাঁড়িয়ে আছি, আমি জানি, আমার বিশ্বাস আমরা অনেক কিছু বলতে পারি, এবং তরুণরাও তাদের বিশ্বাসে দাঁড়িয়েছিলেন, আমরাও তাদের সাথে ছিলাম বলে, অপমর জনগণ তাদের সাথে ছিল বলে জুলাই গণবিপ্লব সফলতার মুখ দেখেছে। কিন্তু আমাদের আওয়াজটা একটু ভিন্ন হতে হবে। এই নতুন
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন দল গঠন হচ্ছে, এই দল যদি আসলে বাস্তবিকভাবে সামনে অনেক ভালো অবদান, ইতিবাচক অবদান বাংলাদেশের রাজনীতিতে রাখতে হয়, তাহলে তাদেরকেও ওই ওপেন মাইন্ডেড এবং ওপেন হার্টেড রাজনীতিতে আসাটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলিম, আপনার কাছে আসছি অন্য একটা প্রসঙ্গে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বেশি দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত ছড়াবে। আশঙ্কার কারণটা কি? না, এটা তো দেখুন, আমরা 90 সালে এরশাদ বিরোধী আন্দোলনের পর, এরশাদের পতনের পরে যে সরকারটা গঠিত হয়েছে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে, তখন তো এরশাদ তো আপনার নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু শাহাবুদ্দিন সাহেব কিন্তু 2.5 মাসের মধ্যে একটা সুন্দর নির্বাচন দিয়েছেন, যে নির্বাচন নিয়ে সামান্যতম বিতর্ক নেই, এবং তিনি নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতি পদ ফেরত গিয়েছেন। একটা নির্বাচনের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নাই। কিন্তু নির্বাচনটা তো আমরা 15 বছর তো ভোট দিতে পারিনি, আমরা তো একটা নির্বাচন চাই। এবং একটা রাজনৈতিক সরকারেই দেশের আপামর জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিতা এবং আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা রাজনৈতিক দলের মিশন, ভিশন, স্বপ্ন এবং স্বপ্ন বাস্তবায়ন সব কিছু একটা রাজনৈতিক দলের। আমরা একটা বিশেষ সময়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে সর্বসম্মতভাবে আমরা মেনে নিয়েছি, কিন্তু উনি ওনার উপদেষ্টা মণ্ডলী গঠন করে আমাদের প্রতি সুবিচার করেননি। এখানে কিছুটা স্বজনপ্রীতি আছে, কিছুটা আঞ্চলিকতা আছে, আর কিছুটা অদক্ষতা আছে, কিছুটা অকর্মণ্যতা আছে, কিছুটা আপনার মানে তাদের সেইভাবে অনভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। তো ওনাদের দরকার, আমরা যেটা চাই, আমরা আমাদের 12 দলীয় জোটের পক্ষ থেকে বলেছি জুন মাসের মধ্যে নির্বাচনটা দেওয়াটা শ্রেয়। আমরা দাবি করেছি যে আপনারা জুন মাসের মধ্যে নির্বাচন দেন। এখন এখানে কিছু সংস্কারের কথা বলেছে, আমরা বলছি নির্বাচন কেন্দ্রিক সংস্কার। নির্বাচন কেন্দ্রিক সংস্কারের ব্যাপারে সরকারের পদক্ষেপ কিন্তু দৃশ্যমান নয়। নির্বাচন কেন্দ্রিক যদি সরকারের পদক্ষেপ দৃশ্যমান হতে হতো, তাহলে বিগত 3টা নির্বাচন যে যারা পরিচালনা করেছেন তাদেরকে এতদিনে আইনের আওতায় আনা যেত। যে হাবিবুল আউয়াল 2% ভোটকে 40% করেছেন, তিনি কেন এখন পর্যন্ত আপনার মানুষের মধ্যে ঘুরছেন? আপনার রকিবুল হুদা আপনার দিনের ভোট আপনার রাতে করেছেন, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? যেই আপনার 64টা জেলার ডিসি এবং এসপি নির্বাচনটাকে মহাকলঙ্কিতভাবে করেছেন, নিজের সাংবিধানিক দায়িত্বটা, নিজের উপর অর্পিত দায়িত্বটাকে একেবারেই আপনার প্রতারণা করেছেন, তাদেরকে কেন এখন পর্যন্ত প্রাইম পোস্টিং দিয়ে তাদেরকে বিচার করছেন না? সুতরাং নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা করে নির্বাচনটা দেওয়াটাই আমরা শ্রেয় মনে করি। অন্যান্য যে অপ্রাসঙ্গিক কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, সেটা সব কিছু যে আমাদেরকে, আমরা গত পরশুদিন যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমরা একটা কথা বলেছি যে ধরেন ওনারা আমাদের কাছে আপনার 6টা সংস্কার প্রস্তাবের আপনার হার্ড কপি দেবেন, আমরা সেখান থেকে আমরা দেখে আমাদের মন্তব্য দেব। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আমরা সবাই একমত হয়ে যাব, কিছু কিছু ক্ষেত্রে আমরা বিতর্ক করে আমরা হয়তো অধিকাংশ একমত হব, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো 2-1টা পার্টি হয়তো একমত হতে পারে, অধিকাংশ পার্টি একমত হবে না। কারণ আমরা সরকারের আকার তো বৃদ্ধি করতে চাই না। আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেইভাবে জোরালোভাবে দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার কোনো দাবি আমরা করিনি। কারণ আমরা এক ভাষায় কথা বলি, এখানে 4 ভাষায় 4টা প্রদেশ হওয়ার মতো সরকারের পরিধি বাড়ানোর মতো কোনো দরকার নেই। আমরা কিশোরদেরকে ভোটার করতে বলি নাই, আমরা ভোটে দাঁড়ানোর বয়সটাকে 21 বছর আনতে বলি নাই, ইত্যাদি কিছু কিছু ব্যাপার আমরা যে দাবি করি নাই, সেই দাবিগুলোকে আমরা ধরনের বিবেচনা আনবো না। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করব, আমরা লিখিতভাবে আমরা একমত হব, এবং নির্বাচন সংস্কার এটা এবং বিচার, ধরুন নির্বাচনটা হয়ে যাওয়ার পরও কিন্তু বিচারটা বন্ধ হয়ে যাবে না, নির্বাচনটা হয়ে যাওয়ার পরও কিন্তু সংস্কারটা বন্ধ হবে না। সংস্কার কিয়ামত পর্যন্ত চলবে, প্রতিদিনই সংস্কার হতে হবে। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু পুরোপুরি সংস্কারটা এই সরকার তো তার রুটিন কাজগুলো ঠিকমতো করতে পারছেন না, আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন না, ট্রাফিক ব্যবস্থাকে একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারছেন না, মানে আপনার সরকারের কর্তৃত্বটা কোনো জায়গায় প্রতিষ্ঠা করতে পারছেন না। তো আমরা ওই জন্য মনে করি যে যদি নির্বাচনটা প্রলম্বিত হয় তাহলে নতুন নতুন ষড়যন্ত্র হবে, তো নতুন নতুন চক্রান্ত হবে। তো কারণ এখানে পতিত স্বৈরাচারের লোকরা তো বসে নাই, তারা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারা ষড়যন্ত্র করছেন। দেখেন শেখ হাসিনা আপনার একটা মানসিকভাবে ভারসাম্যহীন মহিলা একটা বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে কি একটা লঙ্কা কাণ্ড ঘটে গেল, যেটা আমাদের দেশের জন্য ভালো নয়। এবং আপনি দেখেন এখানে হঠাৎ করে তৌহিদি জনতা, নাম গন্ধ কিছু নেই, তারা এসে কেউ মাজার ভাঙছেন, কেউ আপনার লালন উৎসবকে বাধাগ্রস্ত করছেন, কেউ আপনার ভ্যালেন্টাইন ডেকে আপনার ফুলের দোকানটাকে বন্ধ করে দিচ্ছেন, কেউ ফাস্টফুডের দোকান বন্ধ করে দিচ্ছেন। এই যে ব্যাপারগুলো, এগুলো তো ভিন্ন ভিন্ন একটা
মেসেজ যাচ্ছে, তাহলে নির্বাচনটা যত প্রলম্বিত হবে এইভাবে বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হবে। যে কারণে আমরা আসলে চাই, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দেবেন, ক্যাটাগরিগুলি এখন বলছেন আপনি জাপানের একটা সংবাদ সংস্থার সাথে কথা বলেছেন, পরশুদিন আমাদের কাছে বলেছেন। আমরা এটাতে বিশ্বাস করতে চাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, 2-3টা রাজনৈতিক দল শুধুমাত্র স্থানীয় সরকারের নির্বাচনের কথা আগে বলেছি, বিষয়টা আসবো আমরা স্থানীয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোটা দাগে বলতে চাই যে আপনার এখানে নির্বাচনটা যত প্রলম্বিত হবে ষড়যন্ত্রের ডালপালা তত বিস্তৃত হবে। তারেক রহমানের এই বক্তব্যের সাথে আমরা আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে একমত। ভাই সব সংস্কার করি নির্বাচন নাকি গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন? দেখেন এখানে আসলে এটা অত্যন্ত প্রশ্নটাই ভুল। আমি আপনার সাথে এই আলোচনায় আসবো যে প্রশ্নটাই ভুল। প্রথমত বাংলাদেশের 18 কোটি জনগণের ভিতরে এমন একজন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না, হাসিনার দোসর বাদ দেন, হ্যাঁ, তাছাড়া অ্যাকচুয়াল বাংলাদেশের প্রপার বা দেশকে ভালোবাসে নাগরিকের 18 কোটির মধ্যে বা 17.5 কোটির ভিতরে আপনি একজন খুঁজে পাবেন না যে মনে করে না যে আমাদের সরকার ব্যবস্থায় রাজনীতিতে সংস্কারের প্রয়োজন নাই। এমন কেউ খুঁজে পাবেন না, সবাই মনে করে সংস্কার প্রয়োজন। এবং আমরা 15 বছর যুদ্ধ করেছি সংস্কারের জন্য, রীতিমতো আন্দোলন যুদ্ধের কথা বলছি আর কি, নট অ্যাকচুয়াল গেরিলা যুদ্ধ, আন্দোলন যুদ্ধ করেছি আমরা সংস্কারের জন্য। সো সংস্কার আমরা সবাই চাই, কিন্তু সংস্কারের সাথে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ, সংস্কারের সাথে নির্বাচন আটকে যাবে, এগুলোর কোনো সম্পর্ক নেই। আপনি একদাগে বলতে পারেন প্রত্যেকটা সংস্কারই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা সংস্কারের শেষ সংস্কার কি এটা আজ পর্যন্ত কেউ জানে না। আগামীকাল একটা সংস্কার আমরা চাইবো, সেটা আমাদের জন্য কাজ করবে না 2 দিন পরে যেয়ে, তখন 2 দিন পর ওটা আবার চেঞ্জ করে আমরা আবার নতুন সংস্কার চাইবো। এটাই প্রসেস। তবে সরকার ব্যবস্থা যেই জায়গায় আছে এবং ছিল সেটা কার্যকরী না। সো অনেক জায়গায় সংস্কার দরকার। যেমন মনে করেন এই যে পুলিশ সংস্কার কমিশন বসেছে, তো পুলিশ সংস্কার কমিশন বসাটা বাঞ্ছনীয় ছিল। কেন ভাই? 1857-এর যে সিপাহি মিউটনির পর এই ধরনের মিউটনি যেন আর না হয় তার জন্য ব্রিটিশরা তৈরি করলো পুলিশ অ্যাক্ট 1861। তো সেই অ্যাক্ট তো তৈরি হয়েছে সব ধরনের আন্দোলন দমন করবার জন্য। কিন্তু এই যে আমরা নতুন পুলিশ কমিশন করলাম, এটা কি প্রথম পুলিশ রিফর্ম কমিশন? না ভাই, এর আগে অনেকবার হয়েছে। সবচেয়ে লেটেস্ট হয়েছিল 2007-এ, ওই যে 1-11, যেটাকে আমরা সবাই ডিনাউন্স করি। এই যে আমার ভাই বললেন পর্যন্ত যে 1-11 যারা নেতৃত্ব দিয়েছেন তারা এখন মসজিদে নামাজ পর্যন্ত পড়তে যেতে পারেন না। তো কিন্তু তারা কিন্তু পুলিশ রিফর্ম কমিশন তৈরি করেছিল, এবং পুলিশ রিফর্ম কমিশন একটা ভালো রিপোর্টও তৈরি করেছিল। এই যে নতুন রিফর্ম কমিশন যে রিপোর্ট দিয়েছে এর মধ্যে ভালো যা যা জিনিস আছে বেশিরভাগ ওইটাতেও ছিল, ওকে, কিন্তু ওইটা আর বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন কেন করা হয়নি? একটা বড় কারণ করা হয়নি যে ওই যে 111-এর সরকার তারা নিজেদের ওয়েলকামটা এত দূর নষ্ট করে ফেলেছিল যে শেষে 2 বছরের মাথায় যে তারা যান বাঁচানো ফরজ, ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো করে একটা নির্বাচন দিয়েছে, যেটা নির্বাচনটা কোনোভাবেই একটা ভালো নির্বাচন হয়নি। তার মাধ্যমে আমরা 16 বছর স্বৈরার শাসন, ফ্যাসিবাদী সরকার দেখলাম। সো এই যে সংস্কারের জন্য আপনি নির্বাচনের সাথে সাংঘর্ষিক করা যায় না। নির্বাচনের মতো হতে হবে, সংস্কারের প্রসেসে চলতে হবে। এবং এই যে সংস্কারের প্রসেস যে চলবে, এই সংস্কার প্রসেসের জন্য তো সবার সাথে আলোচনা দরকার। এই যে 2 দিন আগে আমরা সবাই বসলাম, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার ঐক্য কমিশন, জাতীয় ঐক্য কমিশন বা ঐক্যমত কমিশনের সাথে আমরা বসলাম। সেখানে আমি তাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা দলকে, যাদেরকে আপনারা ডেকেছেন তাদেরকে আপনারা নতুন করে ডাকেন, প্রত্যেকটা কমিশন আলাদা করে বসবে, প্রত্যেকটা দল থেকে একজন করে প্রতিনিধি নেবেন, এবং আপনারা প্রত্যেকটা যে রিফর্ম প্রপোজালগুলো দিয়েছেন এক এক করে প্রত্যেকটা ভোটে দেন। যেগুলোতে ইউনানিমাস ভোট হবে, সবাই রাজি, সেগুলো পাস হয়ে গেছে, কনসেনসাস হয়ে গেছে অলরেডি, আলোচনার কিছু নেই তো ভাই, হয়ে গেছে। যেগুলোতে সবাই রাজি না, একটা বড় সংখ্যক রাজি কিন্তু তারাও চেঞ্জেস চায়, সেগুলো নিয়ে 1 মাস 2 সপ্তাহ 2 মাস আমরা আলোচনা করব। যেগুলোতে বেশিরভাগই রাজি না, এগুলো আর আলোচনারই দরকার নেই, এটা বাতিল, কারণ এটা আর হবে না। তো এইভাবে করে আমরা এই যে সংস্কার প্রপোজালগুলো এসছে, এগুলোর কনসেনসাস আমরা 1 থেকে 2 মাসের ভিতরে তৈরি করে ফেলতে পারি। এবং রাজনৈতিক দলগুলো এখন কোনো কাজ নেই ভাই। আপনি যদি বলেন যে আমরা 3 মাসে এই কনসেনসাস এগুলো ফাইনাল করে 4 মাসে আমরা প্রজ্ঞাপন জারি করবো, 6 মাসের মধ্যে নির্বাচন, কোনো রাজনৈতিক দল 3 মাস আপনার এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করবে না ভাই। এবং ওই 3 মাস যদি আপনি বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল এতগুলো প্রতিনিধি পাঠান এখানে, বাকি প্রত্যেকটা কর্মী আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন, প্রত্যেকটা কর্মী আমাদের এখানে সহযোগিতা করেন, ভাই কোনো রাজনৈতিক দল নাই, আমার দল ইনক্লুডেড, যার প্রত্যেকজন কর্মী সরকারের সহযোগিতায় রাস্তায় যা বলবে ভাই, যা বলবে সেইটাই করা শুরু করবে না। কিন্তু এই জায়গায় আমরা আগাচ্ছি না, আমরা কারণ ছাড়া বেহেস তৈরি করছি। না আগে সংস্কার, কেউ তো এগেন অভিজ্ঞতা না থাকলে যা হয়, কেউ বলছে আগে বিচার।
বা বিচার প্রক্রিয়া যেই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি গত 15 বছর হয়েছে, স্পেশালি জুলাইয়ের সময় হয়েছে, এইগুলার প্রপার বিচার করতে 10 বছর পার হয়ে যাবে। এটা এই বিষয়ে আসবো জি, একটু বিরতি নিয়ে জি জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি আলোচনায়, যাচ্ছি সেলিম ভাইয়ের কাছে। সেলিম ভাই, সেটি হচ্ছে যে আমরা সংস্কার নিয়ে আলোচনা করছিলাম। তো আপনার সংস্কার কতদিনের মধ্যে শেষ করা সম্ভব বলে আপনি মনে করেন? না, গুরুত্বপূর্ণ এটা তো আমরা যে বইভাবে বললো যে মানে প্রথম উপদেষ্টা এখানে বলেছি, আমরা মনে করছি যে আসলে এটা সর্বোচ্চ 2 মাসের সময় লাগার কথা না আর কি। গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর ব্যাপারে সংস্কার তো আমরা সংস্কারকেও 3 ভাগে ভাগ করেছি। একটা হলো যে আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে সমর্থন করব, কিছু কিছু বিতর্ক করে অধিকাংশ গ্রহণ করব, আর কিছু কিছু আমরা বর্জন করব। সুতরাং এখানে খুব বেশি সময় লাগার কথা না। আর সংস্কারের কথা বলে আপনার এখানে এটাকে বিশেষ করে এটা একটা ক্লেমজি করা, নির্বাচনটাকে আপনার ব্যর্থ করা অথবা নির্বাচনটাকে আপনার সময় ক্ষেপণ করা ইত্যাদি ব্যাপারগুলো আলাপ আলোচনার মধ্যে আসছে। এবং আমরা তো বললাম যে কিছু কিছু সংস্কারের প্রস্তাব যেগুলো আসছে, আমরা যেটা দেখেছি সেটা আমরা ঠিক সেভাবে আমরা গ্রহণ করতে পারছি না। আর আপনার যেই সংস্কারের বিষয়ে আমাদের তো বিএনপি 27 দফা একটা সংস্কারের দাবি তারা পেশ করেছে। আমরা প্রায় 40টি রাজনৈতিক দল একাধিক মিটিং করে আমরা আরও কয়েকটা দাবি নামা সেখানে সংযুক্ত করে এটাকে 21 দফা করেছি। একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে 40টা রাজনৈতিক দলের পক্ষ থেকে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে যে সংস্কার কথা বলেছে, এর বাইরে নতুন কোনো কিছু আছে এটা আমাদের কাছে খুব একটা মনে করার কারণ নাই। এবং এই যে এদের প্রস্তাবের মধ্যেও নতুন যেটা বলেছি যে 17 বছর 4টা প্রদেশ এগুলো ছাড়া আর নতুন কোনো তেমন কিছু নেই, এবং সেটাও কিছুটা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে আর কি। তো তা নাইলে তো আপনার এখানে ধরেন আপনার এই জিনিসগুলো আসতো না, তাহলে এটা বেশি সময় লাগার কথা না। আর আমরা এই আলোচনার মধ্যে দিয়ে আমরা প্রায় 26টি জোট এবং রাজনৈতিক দল ছিলাম, সেখানে 26টি জোট এবং রাজনৈতিক দলের মধ্যে 2-3টা রাজনৈতিক দল স্থানীয় সরকারের পক্ষে নির্বাচনের পক্ষে কথা বলেছে। আপনার গণ অধিকার পরিষদের এক অংশ, তারপরে আপনার ওই নাগরিক কমিটি এবং জামাত ইসলামী, এই 3টা পার্টি কথা বলেছে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর বাইরে প্রত্যেকটা রাজনৈতিক দলে বলেছে যে সর্বাগে জাতীয় সংসদের নির্বাচন। এমনকি আপনার স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে আওয়ামী লীগের যে পলাতক ফ্যাসিবাদী যারা এখন আপনার গর্তে আছেন, তারা যে 100 কোটি টাকা নিয়ে মাঠে নামবে, তাদেরকে যে পুনর্বাসনের একটা প্রক্রিয়া হবে, অথবা এই নির্বাচনকে কেন্দ্র করে যে হানাহানি মারামারি হবে, এতে করে তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্যতা এবং তাদের সক্ষমতাতে যে আঘাত আসবে, এই কথাগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলে আমরা বলেছি। যদিও এই দিন আমাদের এই আলোচনাগুলো করার কথা না, কিন্তু যেহেতু একজন উপদেষ্টা বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা, যে তারা চিন্তাভাবনা করছেন, সেখানে আমরা বলেছি যে এটা তো একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এইভাবে বলতে পারেন না, এটা কি সরকারের বক্তব্য কিনা আমরা 3 ঘন্টা জানতে চাই। যদিও সেখানে সরকারের পক্ষ থেকে কোনো আওয়াজ করা হয়নি বা অথবা কোনো কথা বলা হয়নি। তা আমরা মনে করতে পারি যে স্থানীয় সরকার নির্বাচনের মতো বিপজ্জনক এবং একটা এই পথে সরকার পা বাড়াবে না, এবং এতে করে বিতর্কটাকে আরও বেশি উস্কে দেওয়া হবে এবং নির্বাচনটাকে আরও বেশি প্রলম্বিত হবে এবং নির্বাচনী ব্যবস্থাপনাটাকে আরও সংকটের সৃষ্টি হবে, এটা আমরা মনে করছি। এবং আমরা ধারণা করছি যে খুব অচিরেই ধরেন এই মাসেই হয়তো আমাদেরকে আবার ডাকতে পারে, এই মাসেই ডাকা উচিত আমাদেরকে, আরেকবার ডেকে এইগুলো অগ্রগতি করা দরকার। এবং সরকারকে কিন্তু সরকার প্রধানের কাছে কিন্তু আমরা একটা কথা বলেছি, কিন্তু বিশেষ করে আমি বক্তব্যে বলেছি যে আপনি দয়া করে আপনি মেহরবানি করে আপনার উপদেষ্টা মণ্ডলীতে সংস্কার করেন, উপদেষ্টা মণ্ডলীকে সংস্কার করেন, এবং এটা পরিধি বৃদ্ধি করে একটা দৃশ্যমান সরকার যারা আপনার এই যে ট্রাফিক ব্যবস্থাপনা হইতে আরম্ভ করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনা এগুলোর প্রতি নজর দেন, এবং একটা সুশাসন কায়েমের আপনি একটা রাস্তা আপনি আমাদেরকে প্রদর্শন করেন, এবং আপনার একটা ভালো নির্বাচন দিয়ে সসম্মানে আপনারা চলে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিশ্বাসের জায়গায় কিছুটা যে চিট ধরে নাই এটা আমরা বলতে পারবো না, কারণ মাঝে মাঝে মনে হচ্ছে যে এখানে নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে, কিন্তু তারপরও সকল চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে এবং তাকে প্রতিহত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে জাতিকে আমরা যে কমিটমেন্ট দিয়েছি তার পক্ষে থাকবো বলে আমরা মনে করছি। ওই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল, বেশ কয়েকটা রাজনৈতিক দল এবং নাগরিক কমিটি যেটা ছাত্রদের, তারাও একই দাবি তুলেছে। তো আপনি কি মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি পরে? প্রথমত যতদূর ভাইও বললেন,
বেশ কয়েকটা না, অল্প কয়েকটা দল যা আপনার স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চেয়েছেন। কারণ অল্প কয়েকটা দলের কোনো মূল্য নাই আমি তা বলছি না, বাট মানে অনেকগুলো না, আমি কারণ কি কারণ তারা কেন বলেছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি। আমি আসলে সত্যি কথা বলছি আপনাদেরকে, আমি আলাদাভাবেও তাদেরকে জিজ্ঞেস করেছি, কয়েকজনকে আর কি, নেতৃবৃন্দ কয়েকজনকে এই কয়েকটা দলের, এবং তারা আমাকে পরিষ্কার করে বলেননি, হয়তো বলার সময় পাননি। আমি বলছি না যে আমার প্রশ্নকে অ্যাভয়েড করতে চেষ্টা করছি, নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের একটা টেস্ট হিসেবে। কারণ আমি তাদেরকে পরিষ্কার করে, আমি শুধু তাদেরকে না, আমি আপনার কি বলো না, অন্তর্বর্তীকালীন সরকারেরও উপদেষ্টা মণ্ডলী যাদের সাথে আমি আলাদা করে কথা বলার সুযোগ পেয়েছি, সবাইকে আমি এই কথাটা বলেছি যে বড় দাগে কয়েকটা কারণ আছে, যে কারণগুলোর জন্য আমার দল আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত না। 1 নম্বর, লেজিটিমেসি। এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু লেজিটিমেসি পাবে জাতীয় নির্বাচনের পর পার্লামেন্টে এসে যখন এই সরকারটাকে র্যাটিফাই করবে, তখনই এই সরকার লেজিটিমেসি পাবে। সো এই সরকার যদি তার আগে আরেকটা নির্বাচন দেয়, স্থানীয় সরকার নির্বাচন, তাহলে সেটা অ্যাকচুয়ালি লিগালি বলেন বা যেভাবে বলেন লেজিটিমেট হবে না। সো লেজিটিমেসির জন্য, মানে ওই নির্বাচনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য আপনার জাতীয় নির্বাচন দরকার। দ্বিতীয়, আপনার স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুনভাবে যে আইনের বদলানোর আলোচনাগুলো এই রিফর্ম কমিশনগুলোই নিয়ে এসছে, সেগুলো যদি করতে হয় তাহলে আগে একটা পার্লামেন্ট গঠন করতে হবে, জাতীয় সরকার নির্বাচন হতে হবে, তারপর ওই আইনটা বদলাতে হবে, তারপর তারা যেভাবে দেখতে চাচ্ছে, এবং তার সাথে অনেক কিছুতে আমি নিজেও একমত। সো যেহেতু আমি একমত, সেই হিসেবে আমরা যেভাবে দেখতে চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন, সেটা করবার জন্য তাহলে জাতীয় সরকার নির্বাচন আগে হতে হবে। তৃতীয়, স্থানীয় সরকার নির্বাচনে আইন শৃঙ্খলার জড়িত যত প্রতিকূলতা ফেস করা সম্ভাবনা আছে, মানে স্থানীয় সরকার নির্বাচন মানে আপনার দেখেন 4000-এর অধিক আপনার ইউনিয়ন, অলমোস্ট 1,500 আপনার উপজেলা। সো কি আঙ্গিকে এখানে কত ঝামেলা হতে পারে, আমরা যারা গত অনেক বছর ধরে রাজনীতিতে সম্পৃক্ত আছি, লোকাল নির্বাচন করেছি, দেখেছি, মানে আমাদের দলের লোকজনকে দিয়ে করিয়েছি, আমরা জানি ভাই কি ঝামেলা হতে পারে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি শক্তিশালী না, এটা ওনাদের দোষ না, অন্তর্বর্তীকালীন সরকার কাঠামোগতভাবেই অনেক বেশি শক্তিশালী হবার কথা না, এবং সেই কারণেই সেটাও একটা কারণ যার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখনো শক্তভাবে তাদের কাজে ফেরত আসতে পারেনি। তো আইন শৃঙ্খলা বাহিনী শক্তভাবে ফেরত আসতে পারেনি, এবং পুরো দেশব্যাপী মানে অলমোস্ট 5000 ইউনিয়নে আপনি একসাথে যদি ঝামেলা শুরু হয়ে যায়, এবং ঝামেলা করার জন্য কিন্তু অনেকে বসে আছে, এটা আমরা সবাই মানি, সো তাহলে আমরা ঠেকাতে পারবো না, পুরো অন্য লেভেলে অনেক কিছু চলে যেতে পারে। এইটা একটা বড় কারণ। এর পরের কারণ যে এই যে আওয়ামী লীগ যাদেরকে আমরা এত আন্দোলনের মাধ্যমে, এবং এগেন আমি ছাত্রদের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুরের সাথে যদি তাল মিলিয়ে বলি বা সুর মিলিয়ে বলি, তাহলে এই যে এত রক্তদানের মাধ্যমে যে আওয়ামী লীগকে আমরা সরাতে সক্ষম হয়েছি, আজকে যদি স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় নির্বাচনের আগে দেই, তাহলে এই যে স্থানীয় পর্যায়ে হাজার হাজার ইফ নট টেন্স অফ থাউজেন্ডস এই আওয়ামী কর্মীরা এখনো ওখানে আছে, যাদের কাছে ভাইও বলছিলেন টাকার গন্ডি অনেক বড় আছে, এবং তারা এই স্থানীয় সরকার নির্বাচনে যখন ঢুকে যাবে আপনি তাদেরকে থামাতে পারবেন না, এবং যখন থামাতে পারবেন না তখন স্থানীয় পর্যায়ে তারা অনেক লেভেলে ক্ষমতায়ন নিজেদেরকে আবার করে ফেলতে পারবে। সো এই যে বড় দাগের এতগুলো কারণ, যে কারণে আমি এবং আমার দল বিশ্বাস করে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার নির্বাচনের আগে হওয়া উচিত না। এখন নিশ্চয়ই ভালো কারণ থাকতেই পারে এটার বিপরীতে, আমি আমার দলের পক্ষ থেকে কারণগুলো আমি সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে জানাতে চেষ্টা করেছি, যেই দলগুলো আলোচনা করছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে দেখতে চায় তাদেরকেও জানাতে চেষ্টা করেছি, এবং তারা যারাই আমার কথা শুনেছেন বিপরীত উত্তর আমি এখনো পাইনি। আমাকে যদি কেউ রিজনেবল ভ্যালিড এই প্রত্যেকটা যে 5টা কারণ আমি আপনাকে দিলাম, এই 5টা কারণের সুন্দর উত্তর দিতে পারে যে না এই কারণে এই ব্যবস্থা আমরা করছি, এইভাবে আপনারা বিশ্বাস রাখেন আমরা এটা এইভাবে সলভ করতে পারবো, সেই সলিউশনগুলো যদি আমাকে দিতে পারে, তাহলে আমি নিজেও হয়তো মত বদলাতে রাজি থাকতে পারি। কিন্তু যেহেতু এখন পর্যন্ত কেউ এই সলিউশন পরিষ্কার করতে পারেনি, এবং প্রবলেমগুলো আমি বারবার পরিষ্কার করে বলছি, তাহলে ইদার আমাকে দেখান ভাই, আর না হলে যদি আপনি সলিউশন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার নির্বাচন আগে করতে চান, তাহলে হাসিনার বিরুদ্ধেও রাস্তায় দাঁড়িয়েছি, প্রত্যেকটা আন্দোলনের রাস্তায় ছিলাম, দেশের ভালোর জন্য যদি আমি মনে করি, যদি আমাকে দেখাইতে না পারে যে এইটার মাধ্যমে দেশের ভালো করতে পারবেন, এটা যদি দেখাইতে না পারেন, তাহলে এইটা থামানোর জন্য দরকার হলে রাস্তায় নামবো। সেলিম ভাই, অনেকগুলো কারণ শুনলাম স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার পক্ষে জাতীয় নির্বাচনের আগে। তো যারা নির্বাচন চাচ্ছে তাদের আসলে উদ্দেশ্যটা কি, মানে তারা কেন চাচ্ছে?
তারা চাচ্ছে, তারা মানে যে যে চারটা পার্টি কথা বললাম, এই চারটা পার্টি কিন্তু একসুরই কথা বলছেন এবং তারা কিন্তু এই যে কিংস পার্টিটাকে প্রমোট করার জন্যই কিন্তু স্থানীয় নির্বাচনটা করছেন। অতীতে যে কোনো শাসকরা এসে তাদের ভিত্তি স্থাপন করার জন্য কিংস পার্টি কাকে বলছে? কিংস পার্টি এই যে ধরনের যে আপনার উপদেষ্টার নেতৃত্বে যে পার্টিটা উঠে যাচ্ছে, এটা তো অলরেডি কিংস পার্টি হিসেবে প্রত্যেকটা পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগের মাধ্যমে, টেলিভিশনে, এখানে সেখানে প্রত্যেকটা এটাকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করছে এবং এটাকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত না করার কোনো কারণে নেই, কারণ এটা সরকারি অনুকূল্যে, সরকারের প্রশাসনের অনুকূল্যে এবং সরকারের প্রোটোকল নিয়ে ঘটিত হতে যাচ্ছে। এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে শহীদদের রক্তের দাগ একটা পার্টি আসতে পারে না, তার আগে তাকে কিংস পার্টি বানিয়ে দিচ্ছেন, মানে ব্যাপারটা না, এটা তো ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল করলে তো এটা কিংস পার্টি হবে না। ওরা তো ঘোষণাই দিয়েছে, এবং আজকে দেখলেন নাহিদ ইসলাম পদত্যাগ করে একটা দলের সাথে সংযুক্ত হবে, তাহলে তো এটা কিংস পার্টি মানে হয়ে গেছে এটা। এবং তারা কি করেছে, আপনার এই যে বিভিন্ন আপনার এই যে স্থানীয় সরকারের যেই আপনার মেয়র মানে কাউন্সিলরদেরকে নিয়ে কিন্তু একটা মিটিং করেছেন এবং পতিত সেই ওই যে কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্নভাবে ছাত্রদেরকে হত্যার অভিযোগ পর্যন্ত আছে, ছবি পর্যন্ত প্রকাশিত হয়েছে, তাদেরকে নিয়ে একটা মিটিং করে বলেছেন যে আমরা আগামী দিনে যে রাজনৈতিক দলটা করব, আপনারা সেই দলকে সমর্থন করবেন এবং সেই দলের পক্ষ থেকে নির্বাচন করবেন। তাহলে একটা রাজনৈতিক দল গঠন করার জন্যই কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনটা, কারণ তাদের তো স্থানীয়ভাবে আগে তাদের লোকের প্রয়োজন হবে, সেটা হোক পতিত আওয়ামী লীগের লোক হোক বা মানে অন্য রাজনৈতিক দলের লোক হোক বা হোক, এই ধরনের এটাই কিন্তু হয়ে আসছে আর কি। আমরা সেই আশঙ্কাটাই করছি। যেখানে দুটো ব্যাপার, একটা হলো যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে একটা চিন্তা, এটাকে আমরা প্রতিহত করার জন্য স্থানীয় সরকার নির্বাচন বিরোধিতা করছি, আর একটা কিংস পার্টিকে আপনার এখানে প্রতিষ্ঠিত করার জন্য যেই ব্যবস্থাপনা, সেটার জন্য প্রতিহত করার জন্য। এবং আমরা তো মানে উপদেষ্টা মণ্ডলীর সাথে কথা বলার আগে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অন এয়ারে বলে আসছি যে স্থানীয় সরকার নির্বাচন চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে এবং সেটা প্রয়োজনে আমরা প্রতিহত করবো। ওই যেটা বলুন যে প্রয়োজনে রাজপথে নামবো, আমরা কিন্তু আবার রাজপথেই নামবো যদি স্থানীয় সরকার নির্বাচনের মতো বিপজ্জনক এবং ষড়যন্ত্রমূলক চিন্তা সরকার করে থাকে। ওই একটা প্রসঙ্গে যাচ্ছি যে নির্বাচন তো আসছে এবং পুলিশের এখন যে অবস্থা, আগামী নির্বাচন যে ধরনের আইন শৃঙ্খলা ভূমিকা রাখার কথা থাকবে তাদের, সেটা কি রাখার মতো অবস্থায় কয়েক মাসের মধ্যে তার সেই মনোবল ফিরে পাবে? মানে প্রথমত যে জিনিসটা হলো যে গত 6 মাসে বা 7 মাসে এটা হয়নি, কিন্তু এটা না হবার একটা বড় কারণ আছে। এগেন আমি কাউকে দোষারোপ করছি না, ছোট করে বলুন। হ্যাঁ, আমি ছোট করে বলছি। একটা বড় কারণ আছে হলো যে এইটা করবার জন্য, মানে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে আবার ফিরে আনার জন্য কোনো বড় মুভসও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেখিনি। তাহলে গত 7 মাসে যদি না দেখি, আগামী 3 মাসে যেটা করা সম্ভব না তা না, সম্ভব। কিন্তু এখন গত 7 মাসের মতো করে যদি আরো 7 মাস তারা কাটিয়ে দেন, তাহলে আগামী 7 মাস পরও দেখবো না। কিন্তু তাহলে ওনাদের কাজ করবার ব্যর্থতার কারণে নির্বাচনের সময় দীর্ঘায়িত হতে পারে না। কারণ এই প্রত্যেকটা প্রবলেম যেটা ওনারা সলভ করতে পারছেন না, যদি পারেন খুব ভালো এবং আমরাও সহযোগিতা করবো, কিন্তু যদি পারছেন না, তাহলে এটার একমাত্র সলিউশন হলো নির্বাচিত সরকার। কিন্তু সেই নির্বাচিত সরকার আনছেন না বলে যে এই প্রবলেম সলভ করার পর আনবেন, কিন্তু প্রবলেম সলভ আপনারা করতে পারছেন না, এবং করতে পারছেন না বলে হয়তো আরো তাড়াতাড়ি নির্বাচনটা দরকার। সো ওই জায়গা থেকে আমি বলছি যে ওনারা যদি আরেকটু অ্যাক্টিভলি কাজ করেন এবং তখন আমাদের কাছ থেকে সহযোগিতা চান, আমরা সব ধরনের সহযোগিতা দিব। কিন্তু এখনো হয়নি, 7 মাসে হয়নি। তবে ঠিকভাবে কাজ করলে যে আগামী 3-4 মাসে এটা হতে পারে না, তা না। সেলিম ভাই, তিস্তা নদী রক্ষা আন্দোলন চলছে, আজ 2 দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, বলেছেন যে 15 বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে 1 ফোঁটা পানিও আনতে পারেনি, এখন দেশের শত্রুকে নিরাপদে আশ্রয় দিয়েছে ভারত। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আমরা মানে তিস্তার পানি বন্টন চুক্তির জন্য তো আমরা গত 15 বছর যাবৎ আমরা মানে এটার জন্য কথা বলেছি, আমরা এটা আন্দোলন করেছি, আমরা এটা দাবি করেছি, আমরা সরকারের কাছে করেছি, ভারতের কাছে করেছি। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যদি আপনারা যদি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে আপনারা তিস্তার পানি ন্যায্য হিসাব বন্টন করতে হবে। এই কথাটা তো আমরা বলছি এবং আমরা দেখছি যে আপনার শুষ্ক মৌসুমে আপনার উত্তরাঞ্চলের বিশাল অংশ একটা মরুভূমিতে পরিণত হচ্ছে, আমাদের ফসলি জমি নষ্ট হচ্ছে এবং বর্ষাকালে আমাদের
বন্যার কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে, আমরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং যেহেতু এটা আপনার উজানের নদী, এটার মধ্যে আমাদের তো একটা হিস্সা আছেই। এবং আমরা ভারতের প্রতি তো আহ্বান, ভারত তো আসলে সুপ্রতিবেশী সুলভ আচরণ কখনোই কোনো দেশের সাথেই করে না, তার আশেপাশের প্রত্যেকটা প্রতিবেশীর সাথেই তার বিভিন্ন রকম বিরোধ। এখন আমাদের যে এটা আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের কোনো করুণা নয়। আমরা যে ভারত থেকে পানি চাচ্ছি যে না দে, আমরা আপনাদের পানি না পেলে আমরা শুকিয়ে মারা যাব, আমাদেরকে দয়া করে পানি দেন, ব্যাপারটা এরকম না। এটা আমাদের এটা প্রভাবমান আন্তর্জাতিক নদী, এখান থেকে আমরা পানি হিস্সা দাবি করতে পারি। এবং আমরা মনে করি যে যদি বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে আপনার তিস্তার ন্যায্য পানি পাওয়ার জন্য যেভাবে সরকারের সাথে মানে আপনার আলোচনা করা দরকার, যেভাবে আন্তর্জাতিক মহলকে এটার সাথে জড়িত করে আপনার এই ন্যায্য পানির হিস্সাটা দাবিটা মানে আদায় করা দরকার, সেটা বিএনপি করবে। এবং আমরা সেই দিনের অপেক্ষায়, এবং উত্তর অঞ্চলের কোটি কোটি জনগণ কিন্তু সেই দিনের অপেক্ষায় আছে। ভাই শেখ হাসিনা কি ফিরিয়ে আনা সম্ভব কিনা, যদিও তাকে ভারত আশ্রয় দিয়েছে? 1 মিনিটের মধ্যে। জি, ফিরিয়ে আনা সম্ভব কিনা এটা আমি আসলেই বলতে পারি না, তবে ফিরিয়ে আনা সহজ কখনোই হবে না, এটা সত্যি কথা। কারণ ভারতের ফরেন পলিসি উইল ডিকটেট যে শেখ হাসিনা যে ভারতকে সহযোগিতা করেছে, এবং ভারত একটা সুপার পাওয়ার হতে চায় আগামীতে। তো সুপার পাওয়ার হতে গেলে তাদের অনেক এলাকায় তারা হেজেমনি তৈরি করতে চেষ্টা করবে। হেজেমনি তৈরি করার জন্য লোকাল বড় বড় নেতাদের সহযোগিতা তাদের দরকার। সো যেই নেতারা তাদেরকে সহযোগিতা করবে, সেই নেতাদেরকে যদি তারা ভাসিয়ে দেয়, তাহলে আগামীতে অন্য কোনো নেতা তাদেরকে সহযোগিতা করার আগে 100 বার চিন্তা করবে। সো ভারতের ওই যে হেজেমনি বা ওই যে সুপার পাওয়ার হবার যে স্বপ্নটা, ওটা পরিপূর্ণ করবার জন্য তারা সহজে শেখ হাসিনাকে ছেড়ে দেবে তা না। এবং লিগালিও আমরা সহজে আনতে পারবো, লিগালি বলছি, এটা ফরেন পলিসির বাইরে, লিগালিও আমরা সহজে আনতে পারবো তা না। কারণ শেখ হাসিনাকে যেই সব আপনার কি বলে নাম দণ্ডনীয় অপরাধ উনি যেগুলো করেছেন, এটা আমাদের প্রচলিত আইনে উনি ফাঁসি ছাড়া আর কিছু হয়তো প্রাপ্তি উনার হবে না। এবং এই কারণেই আমরা তাকে ওই কোনো এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ভারত থেকে আনতে সক্ষম নাও হতে পারি। তবে আমাদের প্রচেষ্টাটা সবসময় চালিয়ে যাওয়া উচিত, এবং বিশ্বব্যাপী যেন স্বীকৃত হয় যে একদিকে যেমন ইদি আমিন ছিল, তেমন এইখানে মানে ওই যে বুচার অফ সামথিং যদি আপনি বলেন, দ্য বুচার অফ বাংলাদেশ ছিল শেখ হাসিনা। এইটা বিশ্ব স্বীকৃত হতে হবে। সেটা অলরেডি লাস্ট ইউএনের যে হিউম্যান রাইটস রিপোর্টটা বেরিয়েছে বাংলাদেশ সম্বন্ধে, সেখানে কিছু দূর চলে এসেছে। এবং আরও শক্তভাবে বিশ্বর কাছে জানিয়ে দেওয়া, এবং ভারতও যেন আমাদের হাসিনাকে ফেরত দিক না দিক, ভারতও যেন বিশ্বব্যাপী নিন্দিত হয় হাসিনাকে সাপোর্ট করবার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।